প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন স্থবির হয়ে পড়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য আরো পূর্বে থেকেই আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা সার্বক্ষণিকভাবে আমাদের সঙ্গে অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকো এবং অনলাইন পরীক্ষার সাথে যুক্ত থাকো, তোমাদেরকেও জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে অবগত আছো আগামী অক্টোবর মাসের 15 তারিখ থেকে তোমাদের অনলাইন প্রি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ অনলাইন প্রাক নির্বাচনী পরীক্ষা, যেখানে প্রতিটি বিষয়ের উপর প্রতিটি বিষয়ে 100 নম্বর করে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সুবাদে রসায়ন বিষয়ের উপরেও 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে তোমরা কিভাবে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা খুব ভালোভাবে সুন্দরভাবে দিতে পারো, সেজন্য মূলত আজকের এই ক্লাস। চলো আমাদের আজকের মূল ক্লাসে আমরা চলে যাই। তো শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের বিষয় রসায়ন, শ্রেণী 10ম, অধ্যায় 11, খনিজ সম্পদ জীবাশ্ম। আজকে মূলত আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, কারণ সামনের যে পরীক্ষাটা রয়েছে তোমাদের সেটি হলো এমসিকিউ প্র্যাকটিস। তো চলো আমরা আজকের এই এমসিকিউ প্র্যাকটিস সেশনে আমরা 11 নম্বর অধ্যায়ের এমসিকিউ গুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে আমরা একটু জেনে নেই। তবে এর মধ্যে আমি একটু যোগ করতে চাই, তোমাদের এই প্রাক নির্বাচনী পরীক্ষায় সিলেবাস হিসেবে রসায়ন বইয়ের সিলেবাস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে 5ম অধ্যায় রাসায়নিক বন্ধন, 6ষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা, 7ম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, 8ম অধ্যায় রসায়ন ও শক্তি, 9ম অধ্যায় এসিড ক্ষারক সমতা, 10ম অধ্যায় খনিজ সম্পদ ধাতু অধাতু, 11 অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এবং 12 অধ্যায় আমাদের জীবনের রসায়ন। তো ইতিমধ্যে আমি 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায়, 8ম অধ্যায়, 9ম অধ্যায়, 10ম অধ্যায় শেষ করেছি। এখন আমরা স্টার্ট করব 11 অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। আর 12 নম্বর অধ্যায় এখন আমি আর ক্লাস করাবো না, কারণ এর আগে তোমরা কম্প্রিহেনসিভ এফটি পরীক্ষা যখন দিয়েছো তখন আমি 12 নম্বর অধ্যায়ের উপর এমসিকিউ একটি ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসটি তোমাদের সেম একই রকম ভাবে তোমরা প্র্যাকটিস করবে। চলো তাহলে এখন আমরা অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়টির এমসিকিউ প্র্যাকটিস করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ খনিজ সম্পদ জীবাশ্ম এমসিকিউ প্র্যাকটিস সেশন নাম্বার 1, বেনজিনের আণবিক সংকেত কোনটি? তো তোমরা জানো যে বেনজিনের 6টা কার্বন থাকে, 6টা হাইড্রোজেন থাকে। তাহলে সঠিক উত্তর হবে 1 ঘ C6H6। 2 নম্বর, অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি? আমরা অনেকগুলো সাধারণ সংকেত শিখেছি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, হ্যাঁ, অ্যালকাইল, অ্যালকাইল মূলক, তারপরে হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, অ্যাস্টার, অ্যামিন ইত্যাদি ইত্যাদি। আমরা অনেকগুলো কার্যকরী মূলকের সাধারণ সংকেত শিখেছি, কার্যকরী মূলক শিখেছি। এখানে যেহেতু আমার বলেছে অ্যালকাইন, তাহলে CnH2n-2, অর্থাৎ কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা হবে তার দ্বিগুণের চেয়ে 2টা কম। তাহলে সঠিক সংকেতটি দাঁড়ালো CnH2n-2, তাহলে 2 এর গ। নাম্বার 3, কোনটি অসম্পৃক্ত যৌগ? অসম্পৃক্ত যৌগ মানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। অসম্পৃক্ত যৌগ মানে হলো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। এখন আমরা খুঁজবো তাহলে অ্যালকিন অথবা অ্যালকাইন যৌগ। অ্যালকিন কিভাবে চিনবা? কার্বন যত তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন থাকলে অ্যালকিন, আর কার্বন সংখ্যা যত তার দ্বিগুণের চেয়ে 2 কম থাকলে সেটা হবে অ্যালকাইন। তাহলে দেখি C3H8
3 দোকানে 6, 2 বেশি, এটা হবে না, এটাও হবে না, C4H10 এটাও হবে না। এই যে ঘ নাম্বার 3 ঘ C3H6, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন সংখ্যা যত হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ, অর্থাৎ 3 দোকানে 6। তাহলে সঠিক উত্তর হবে 3 ঘ। নাম্বার 4, অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করতে কোন দ্রবণ ব্যবহৃত হয়? অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকিন অথবা অ্যালকাইন শ্রেণীর যৌগকে আমরা আইডেন্টি করার জন্য আমরা বেয়ার পরীক্ষা করে থাকি, যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর হবে 4 ঘ। 5 নম্বর, ইনসুলিন নামক পলিমারে কতটি অ্যামাইনো অ্যাসিড থাকে? হ্যাঁ, 22টি অ্যামাইনো অ্যাসিড থাকে। ইনসুলিন নামক পলিমারে 22টি অ্যামাইনো অ্যাসিড থাকে। সঠিক উত্তর হবে 5 গ। 6 নম্বর, কোনটি অজৈব যৌগ? তাহলে অজৈব যৌগ কোনটি? আমরা পানি একটি কি অজৈব যৌগ, কারণ কেরোসিন, মোম, প্রাকৃতিক গ্যাস এগুলো সবই কার্বন দ্বারা গঠিত। আর কার্বন দ্বারা গঠিত যৌগ হলো বেশিরভাগই কার্বন দ্বারা গঠিত যৌগ হলো হাইড্রোকার্বন অথবা জৈব যৌগ। আর এক্ষেত্রে যেহেতু অজৈব যৌগ চেয়েছে, পানি একটা অজৈব যৌগ। সঠিক উত্তর 6 ক। এবার আসি 7 নম্বর, কোন হাইড্রোকার্বনটি অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য? তাহলে অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য, আমরা জানি অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে ইথিন, তারপরেরটা হচ্ছে প্রোপিন। তাহলে দ্বিতীয় সদস্য হলো প্রোপিন। সঠিক উত্তর হবে 7 খ, C3H6। এবার আসি 9 নম্বর, ফরমালিনে আয়তন হিসেবে কি পরিমাণ মিথানল থাকে? আমরা সংজ্ঞার মধ্যে শিখেছি 40% মিথানলের জলীয় দ্রবণ হচ্ছে ফরমালিন। তাহলে আয়তন হিসেবে থাকে 40%। 9 ক। 10 নম্বর, রেকটিফাইড স্পিরিট ইথানল ও পানির শতকরা পরিমাণ কত? রেকটিফাইড স্পিরিটে ইথানল ও পানির শতকরা পরিমাণ কত? 96% ইথানল থাকে আর 4% পানি থাকে। তাহলে সঠিক উত্তর হবে 10 খ। এবার আসি 11 নম্বর, ইথানলের শতকরা কত ভাগ জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে? 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলা হয়। এবার আসি 12 নম্বর, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটি? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। সঠিক উত্তর হচ্ছে 12 খ। এবার আসি 13 নম্বর, কোনটি সম্পৃক্ত এরিসাইক্লিক হাইড্রোকার্বন? তো শিক্ষার্থী বন্ধুরা, যেখানে দ্বিবন্ধন আছে সেটা অসম্পৃক্ত, যেখানে দ্বিবন্ধন আছে সেটা অসম্পৃক্ত। ক নম্বরে দ্বিবন্ধন আছে অর্থাৎ পাই বন্ধন আছে, অসম্পৃক্ত। এটা খ নম্বরটা অসম্পৃক্ত। গ নম্বরে এই পাই বন্ধনটা একটু ভিতরে হবে, বাইরে চলে গেছে, এটা ভিতরে হবে, তাহলে এটা অসম্পৃক্ত। তাহলে একদমই পাই বন্ধন নাই 4 নম্বর অর্থাৎ ঘ নম্বর যৌগে, এটাকে বলা হয় চাক্রিক বিউটেন অথবা সাইক্লোবিউটেন। তাহলে সঠিক উত্তর হবে 13 ঘ। এরপরে আমরা 14 নম্বরে দেখি, নিচের কোনটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে? তাহলে তুমি অ্যালকিন অথবা অ্যালকাইন যৌগ খুঁজে বের করবা, অ্যালকিন অথবা অ্যালকাইন যৌগ খুঁজে বের করবা। এই ক নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি অ্যালকিন, কারণ কার্বন সংখ্যা 4, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ 8। তাহলে সঠিক উত্তর হবে 14 ক। 15 নম্বর, কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন? আমরা কতগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের লিস্ট তোমাদেরকে দিয়েছিলাম, বেনজিন, ন্যাপথালিন, ফিনান্থ্রিন, অ্যানথ্রাসিন, ফেনল, বেনজোইক অ্যাসিড, বেনজালডিহাইড ইত্যাদি। এর মধ্যে 15 নম্বরে তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনটি হবে? গ নম্বর, বেনজিন। 16 নম্বর, স্বল্প বায়ুর উপস্থিতিতে কাঠ পোড়ালে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কোন গ্যাস উৎপন্ন হয়? আমরা যদি পর্যাপ্ত বাতাসের সংস্পর্শে যদি কোনো কিছু পোড়ানো হয় বা পোড়াই, তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর যদি অক্সিজেনের স্বল্পতা থাকে তাহলে সেক্ষেত্রে তৈরি হয় কার্বন মনোক্সাইড। আর যদি অক্সিজেনের স্বল্পতা যদি খুবই নগণ্য হয় তাহলে সেক্ষেত্রে তৈরি হয় কার্বন কণা অর্থাৎ কালি। ক্ষতিকর কার্বন কণাকে আমরা কালি বলে থাকি। আর যেহেতু এখানে স্বল্প বায়ুর কথা বলা হয়েছে তাহলে এখানে কার্বন মনোক্সাইড তৈরি হবে। সঠিক উত্তর হবে 16 ক। 17 নম্বর, কার্বলিক অ্যাসিড কোন শ্রেণীর জৈব যৌগ? তোমরা কার্বলিক অ্যাসিড মানে হলো ফেনল, অর্থাৎ বেনজিনের মাথায় হাইড্রক্সিল কার্যকরী মূলক হয়, বেনজিনের মাথায় OH মূলক হয়। তাহলে সঠিক উত্তর হবে 17 ঘ, অ্যারোমেটিক যৌগ। 18 নম্বর,
ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কত? এটা তোমাদের বইতে দেয়া আছে, স্ফুটনাঙ্কটা মেমোরাইজ করে ফেলবে, -24 ডিগ্রি সেলসিয়াস। এবার আসি 19 নম্বর, প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের পরিমাণ কত? এখানে প্রাকৃতিক গ্যাস বানানটা ভুল হয়েছে, এজন্য দুঃখ প্রকাশ করছি। তাহলে প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের পরিমাণ কত? তাহলে প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের পরিমাণ আছে 3%। তোমরা যখন প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো দেখবে যে মিথেন আছে কত পার্সেন্ট, বিউটেন আছে কত পার্সেন্ট, পেন্টেন আছে কত পার্সেন্ট, ইথেন আছে কত পার্সেন্ট, কার্বন ডাই অক্সাইড আছে কত পার্সেন্ট, জলীয় বাষ্প আছে কত পার্সেন্ট, তখন তুমি সেখানে দেখতে পাবা পেন্টেন আছে 3%। তাহলে সঠিক উত্তর হচ্ছে 19 ঘ। 20 নম্বর, প্রাকৃতিক গ্যাসে প্রোপেনের শতকরা পরিমাণ কত? 6%। সঠিক উত্তর 20 গ। 21 নম্বর, সিএনজিতে কার্বনের সংযুতি কত? সিএনজিতে কার্বনের সংযুতি হলো 75%। সঠিক উত্তর 21 ঘ। এগুলো মেমোরাইজ টাইপ কোশ্চেন, তোমরা একটু মেমোরাইজ করে নিবে। 22 নম্বর, কার্ল জিগলার কোন দেশের রসায়নবিদ? উনি হলেন জার্মান রসায়নবিদ, মনে রাখবা। 23 নম্বর, অংশ কলামের 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অঞ্চল থেকে পৃথককৃত অংশ কোনটি? পৃথককৃত অংশ হচ্ছে ন্যাপথা। এরকম বইতে তোমাদের অনেকগুলো টেম্পারেচারের কথা বলা আছে, সেখান থেকে তোমরা মুখস্থ করে ফেলবে। গ্যাসোলিনের জন্য কত তাপমাত্রা, কেরোসিনের জন্য কত তাপমাত্রা, ডিজেলের জন্য কত তাপমাত্রা, এরকম প্রত্যেকটা অঞ্চলের তাপমাত্রাগুলো মনে রাখবে। তাহলে সঠিক উত্তর হবে 23 খ। 24 নম্বর, লুব্রিকেটিং তেলে কার্বন সংখ্যা বিদ্যমান কত? 20 থেকে 35। লুব্রিকেটিং তেলে কার্বন সংখ্যা বিদ্যমান 20 থেকে 35। তাহলে সঠিক উত্তর হবে 24 গ। এবার আসি 25 নম্বর, অপরিশোধিত তেলকে কত তাপমাত্রায় আংশিক পাতন করলে কেরোসিন পাওয়া যায়? তাহলে সঠিক উত্তর হবে 170 ডিগ্রি সেলসিয়াস। অপরিশোধিত তেলকে কত তাপমাত্রায় আংশিক পাতন করলে কেরোসিন পাওয়া যায়? তাহলে সঠিক উত্তর হবে 25 গ, 170 ডিগ্রি সেলসিয়াস। 26 নম্বর, মোম কোন জাতীয় পদার্থ? তোমরা জানো মোম হলো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, কাজে সঠিক উত্তর হবে এটি একটি হাইড্রোকার্বন। 26 ক। 27 নম্বর, জৈব অ্যাসিডের কার্যকরী মূলক কোনটি? জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে বন্ড COOH। এটা হলো জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। ইতোমধ্যে আমরা তোমাদেরকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল মূলক, অ্যালডিহাইড, অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড, এস্টার এগুলোর কার্যকরী মূলক শিখেছি। তোমরা এই লিস্টটা মাথায় রাখলে যে কোনো ধরনের কার্যকরী মূলক পরীক্ষা আসলে তোমরা পাবা। এবার আমরা 28 নম্বরে চলে যাই। কোনটি অ্যালডিহাইডের কার্যকরী মূলক? বন্ডে CHO। সঠিক উত্তর হচ্ছে 28 ঘ। নিচের কোনটির বর্ণ লাল? নিচের কোনটির বর্ণ লাল? আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা শিখেছি, সেখানে দেখেছি লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, অর্থাৎ ব্রোমিনের বর্ণ লাল হবে। সঠিক উত্তর হবে 29 গ। 30 নম্বর, নিচের কোনটি জৈব অ্যাসিড? কার্বনযুক্ত অ্যাসিড হলো জৈব অ্যাসিড, তাহলে CH3COOH। শুধু একটা মাত্র অ্যাসিড আছে যেখানে কার্বন আছে বাট অজৈব অ্যাসিড, সেটি হচ্ছে H2CO3। আমি আবারও বলছি, সাধারণত কার্বনযুক্ত অ্যাসিডগুলো জৈব অ্যাসিড হয়, বেশিরভাগ, সবগুলো আমি বলবো না, বেশিরভাগ। তাহলে কার্বনযুক্ত অ্যাসিড আছে এখানে অ্যাসিটিক অ্যাসিড আর কার্বনিক অ্যাসিড, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড হবে জৈব অ্যাসিড। আর একমাত্র কার্বনযুক্ত অ্যাসিড নাম তার কার্বনিক অ্যাসিড H2CO3, এটি হলো অজৈব অ্যাসিড। এরপরে আসো 31 নম্বর। এখানে একটি আমি যৌগ দিয়ে রেখেছি, উৎপাদ কি হবে এবং উৎপাদটার নাম কি সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখানে 2 অণু ক্লোরিন আছে। আমরা জানি 1 অণু ক্লোরিন একটা পাই বন্ধন ভেঙে ফেলে, আর 2 অণু ক্লোরিন 2টা পাই বন্ধনকে ভেঙে ফেলবে। তাহলে এই 2 অণু ক্লোরিন যখন 2টা পাই বন্ধন ভেঙে ফেলবে, তখন প্রথম কার্বনের সাথে 2টা ক্লোরিন যুক্ত হবে, আর পরের কার্বনের সাথে আরো 2টা ক্লোরিন যুক্ত হবে, কারণ এখানে ক্লোরিন পরমাণু আছে মোট 4টা। তাহলে যৌগটির নাম দাঁড়াবে তখন 1,1,2,2 টেট্রাক্লোরোপ্রোপেন। যেহেতু 3 কার্বন সেহেতু প্রোপেন, তাহলে 1,1,2,2 টেট্রাক্লোরোপ্রোপেন। তাহলে সঠিক উত্তর হবে 31 গ। 32 নম্বর, অ্যালকেন কোনটি? তাহলে অ্যালকেন কিভাবে চিনবা? কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা হবে তার দ্বিগুণের চেয়ে 2 বেশি, অর্থাৎ কার্বন সংখ্যা যত হাইড্রোজেন সংখ্যা হবে তার দ্বিগুণের চেয়ে 2 বেশি। তাহলে সঠিক উত্তর আমরা খুঁজে বের করি, 3 × 6 7 2 যোগ
তাহলে সঠিক উত্তর হবে 32 এর খ C3H8। 33 নাম্বার, ডেরিলিনের মনোমার কি? ডেরিলিনের মনোমার কি? ডেরিলিনের মনোমার হচ্ছে মিথানেল, অর্থাৎ HCHO। ডেরিলিনের মনোমার কি? HCHO। 33 নম্বর, কোনটি থার্মোপ্লাস্টিক নয়? কোনটি থার্মোপ্লাস্টিক নয়? তাহলে থার্মোপ্লাস্টিক পিভিসি থার্মোপ্লাস্টিক, পলিপ্রোপিন অথবা পলিপ্রোপিলিন থার্মোপ্লাস্টিক, পলিইথিলিন অথবা পলিথিন থার্মোপ্লাস্টিক। বাট কাচতন্তু এটা থার্মোপ্লাস্টিক নয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো প্লাস্টিক দুই ধরনের হয়, একটি হচ্ছে থার্মোপ্লাস্টিক আর একটা থার্মোসেটিং প্লাস্টিক। একটা থার্মোপ্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিকটা তোমার একটা উদাহরণগুলো তোমরা বই থেকে দেখে নিবে, তাহলে এই জাতীয় এমসিকিউ গুলো আসলে তোমরা সহজেই আইডেন্টি করতে পারবে। 35 নম্বর, কৃত্রিম কাপড় তৈরিতে কোন পলিমার ব্যবহৃত হয়? নাইলন। সঠিক উত্তর 35 এর ক। 36 নম্বর, PTEE এর মনোমার কোনটি? 36 এর ঘ CF2 ডাবল বন্ড CF2। এটা নাম হচ্ছে 1122 টেট্রাফ্লোরোইথেন। এটা হচ্ছে PTEE এর মনোমার। তারপরে আসো, প্লাস্টিক তৈরিতে কত পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়? প্লাস্টিক তৈরিতে 2.5% সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। সঠিক উত্তর হচ্ছে 37 এর খ। এবার আসি, অ্যালডিহাইডের পলিমার কোনটি? অ্যালডিহাইডের পলিমার হচ্ছে ডেরিলিন। 38 এর ঘ। তাহলে অ্যালডিহাইডের পলিমার বলতে আমি বুঝিয়েছি মিথানলের পলিমার। তাহলে অ্যালডিহাইড বা মিথানলের পলিমার যদি আসে তাহলে ডেরিলিন হবে। 38 এর ঘ। 39 নম্বর, কোনটি অপ্রাকৃতিক পলিমার? এখানে অপ্রাকৃতিক বলতে বোঝানো হয়েছে কৃত্রিম পলিমার, আর্টিফিশিয়াল, অর্থাৎ সঠিক উত্তর হবে পলিয়েস্টার। 39 এর ক। 40 নম্বর, নিম্ন আণবিক ভর বিশিষ্ট অ্যালডিহাইডের জলীয় দ্রবণকে অতি নিম্ন চাপে উত্তপ্ত করলে কোন পলিমার উৎপন্ন হয়? তাহলে সঠিক উত্তর হবে ডেরিলিন। অ্যালডিহাইডের জলীয় দ্রবণকে যখন আমরা অতি নিম্ন চাপে উত্তপ্ত করব তখন ডেরিলিন পাবো। তারপরে বলছে CH3CH2Br অর্থাৎ ইথাইল ব্রোমাইডের সাথে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ইথানল উৎপন্ন হবে, সঠিক। আবার সেই সাথে পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে, এটাও সঠিক। তাহলে সঠিক উত্তর হবে 41 এর খ 1 ও 3, কিন্তু ইথিন তৈরি হবে না। এরপরে আমরা 42 নম্বরে চলে যাই। এখানে একটা যৌগ দেয়া আছে, এক্স যৌগটা কি? এক্স যৌগটা হবে 1122 টেট্রাব্রোমোপ্রোপেন। এই যে এক্স যৌগটা, এটা সংযোজন বিক্রিয়া দেয়। হ্যাঁ, এটি সংযোজন বিক্রিয়া দেয়। প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় না, এটি প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় না। ব্রোমিনের সঙ্গে কোনো বিক্রিয়া করে না, অবশ্যই ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে সঠিক উত্তর হবে শুধু প্রথমটা, সংযোজন বিক্রিয়া দেয়। 43 নম্বর, মিথানলের পলিমার কি? মিথানলের পলিমার হচ্ছে ডেরিলিন। মিথানলের পলিমার হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। কিন্তু প্যারালডিহাইড এটা কিন্তু মিথানলের পলিমার না। তাহলে সঠিক উত্তর হবে 43 এর গ, ডেরিলিন এবং ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। 44 নম্বর, C8H16 সংকেতটি থেকে কি বোঝা যায়? এই সংকেতটি থেকে বোঝা যায় আণবিক ভর 112। তোমরা আণবিক ভরটা বের করবা, 12 গুণন 8 যোগ 1 গুণন 16, ক্যালকুলেশন করলে 112 পাবা, এটা সঠিক। এটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেহেতু 8 দোকানে 16, কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ, কাজেই এটি সম্পৃক্ত না, এটি অসম্পৃক্ত, কাজে 2 নম্বরটা সঠিক নয়। পেট্রোল ইঞ্জিনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, হ্যাঁ সঠিক। তাহলে সঠিক উত্তর হবে 1 ও 3। 44 এর খ। 45 নম্বর, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করা হয় ইথানল থেকে, হ্যাঁ সঠিক। তারপরে ইথাইন থেকে, হ্যাঁ এটাও সঠিক। ইথাইন মানে অ্যাসিটিলিন থেকে ইথানল তৈরি করা যায়, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করা যায়। তারপরে ইথানল থেকে জারিত করলে ইথানোয়িক অ্যাসিড হয়। তাহলে সঠিক উত্তর হবে 1, 2 ও 3। 45 এর ঘ। এবার আসি 46 নাম্বার, ফসিল ফুয়েল হলো এক ধরনের কয়লা, এটা সঠিক উত্তর। এটি একটি প্রাকৃতিক গ্যাস, এটাও সঠিক উত্তর। এটি একটি কাঠ, একদম সম্পূর্ণ মিথ্যা। তাহলে সঠিক উত্তর হবে 46 এর ক 1 ও 2। 47 নম্বর,
C3H6 সংকেত থেকে তুমি কি জানতে পারবে? এটা থেকে আমি জানতে পারবো কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ, অর্থাৎ এটি একটি অসম্পৃক্ত জৈব যৌগ। 2 নম্বরটা সঠিক। এটি একটি জৈব যৌগ, এটাও সঠিক। ইহা ব্রোমিনের লাল বর্ণকে দূর করে, এটিও সঠিক। তাহলে 47 ঘ এটি হলো সঠিক উত্তর। 48 নম্বর, দ্রুত পলিমার করণে একই বিক্রিয়কের অসংখ্য অণু যুক্ত হয়, সঠিক। অ্যালকিন মনোমার হয়, এটাও সঠিক। ক্ষুদ্র অণু অপসারিত হয়, এটা সঠিক নয়, কারণ এক্ষেত্রে সংযোজন বা দ্রুত বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে সঠিক উত্তর হবে 1 ও 2, 48 ক। এরপরে আসি 49 নম্বর। 49 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কার্বনিক অ্যাসিড এটি কি করে? এনজাইমের ক্রিয়া ত্বরান্বিত করে, সত্য কথা। পরিপাকে সহায়তা করে, সত্য কথা। এটি একটি মৃদু অ্যাসিড, এটাও সত্য কথা। তাহলে সঠিক উত্তর হবে 49 ঘ। 50 নম্বর, লাস্ট ওয়ান। মিথেন যৌগের ক্লোরিনেশনে উৎপন্ন হয়, মিথেন যৌগের ক্লোরিনেশনে উৎপন্ন হয় ক্লোরোফর্ম, সত্য। ক্লোরোবেনজিন, এটা ঠিক না। কার্বন টেট্রাক্লোরাইড, এটা ঠিক। তাহলে সঠিক উত্তর হবে 50 1 ও 3, অর্থাৎ গ নম্বর, সরি খ নম্বর 1 ও 3। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন গুলো। আশা করি এই এমসিকিউ কোশ্চেন গুলো তোমরা বুঝে শুনে প্র্যাকটিস করলে, আর যে জায়গাটা মেমোরাইজ সেই জায়গাটা মেমোরাইজ করলে, এবং সেই সাথে তোমরা যদি একটু টেক্সট বুকটা 15-20 মিনিট একটু স্টাডি করো, আশা করি এই অধ্যায় থেকে যাবতীয় এমসিকিউ পরীক্ষা যেগুলো আসুক তোমরা পারবে। এবং সামনে যে তোমাদের অনলাইন প্রাক নির্বাচনী পরীক্ষা এমসিকিউর উপর, সেটাও তোমরা খুব ভালো করতে পারবে বলে আমি প্রত্যাশা করছি। তো সবাই ভালো থাকো, সবার জন্য সর্বোচ্চ দোয়া রইল। সার্বক্ষণিক তোমাদের জন্য দোয়া করি তোমরা সুস্থ থাকো, ভালোভাবে এক্সাম দিবা, এবং 2021 সালে তোমরা খুব একটা ভালো চমৎকার রেজাল্ট উপহার দিতে পারবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনলাইন ভার্চুয়াল ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।